প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট এলাহি নওয়াজ খান, রয়েছেন এবি পার্টির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব সাংবাদিক এলাহি নওয়াজ খানের কাছে। চারদিকে একটা উত্তেজনা, শঙ্কা, উৎকণ্ঠা। দেশ এবং রাজনৈতিক দলগুলো যথাযথভাবে চলছে কি? দেশ চলছে, সব কিছু চলছে, কিন্তু মানসিক অশান্তি কারো দূর হচ্ছে না। এটাই বাংলাদেশের নিয়তি। এই যে একটা গণবিপ্লব হয়ে গেল, যে ছেলেরা এটা করেছে তাদের সবাই জন্ম থেকে এই বিপ্লব পর্যন্ত একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে বড় হয়েছে। এবং আমরা যদি সেই আমাদের 16ই ডিসেম্বর আমাদের স্বাধীনতার পর থেকে দেখে আসছি, এই একটা জাতি যে দুইবার স্বাধীনতা লাভ করছে, কিন্তু গোড়ার থেকেই বারবার দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষের মধ্যে দিয়ে এই দেশটা চলছে এবং এদেশের মানুষ এভাবেই বড় হয়েছে, আন্দোলনের মধ্যে দিয়ে বড় হয়েছে। সুতরাং এই আন্দোলন, উৎকণ্ঠা, উদ্বেগ মনে হয় এই জাতির প্রত্যেকটা মানুষের একটা গা সহ ব্যাপার হয়ে গেছে। কিন্তু যে উৎকণ্ঠাটা বারবার পেয়ে বসে তা যে একটা প্রভাব পড়ে না তা কিন্তু না। যেমন জুলাই বিপ্লব আমাদেরকে একটা নতুন স্বপ্ন দেখাচ্ছিল, যদিও এই জাতি বারবার স্বপ্নভঙ্গের মধ্যে দিয়েই বড় হচ্ছে, সামনে এগিয়ে যাচ্ছে। কিন্তু জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষাটা মানুষের মধ্যে তীব্র হয়েছিল এবং সময় যেতে না যেতে অনেকটা কিন্তু সে আকাঙ্ক্ষা শুধু স্থিমিত হয় নাই, মানুষ এখন স্বপ্নভঙ্গের একটা মধ্যে চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়েছে। আমি যেটা বলবো যে এটার মূল কারণ হলো যে আপনি দেখেছেন যে অতীতেও অনেক বড় বড় সাফল্য আমাদের নষ্ট হয়ে গিয়েছে শুধুমাত্র অনৈক্যের কারণে। একটা ব্যাপার আপনাকে ভাবতে হবে যে আমরা যে 71-এর কথা বলি, বারবার 71 সালে চেতনার কথা বলি, 71 সালে কিন্তু আমাদের জাতি কিন্তু ঐক্যবদ্ধ ছিল। অল্প কিছু লোক ছাড়া গোটা জাতি ঐক্যবদ্ধ ছিল। জাতিকে বিভাজন করলো একটা দল কেন্দ্রিক যে ফ্যাসিবাদী শাসন কিংবা একনায়কতন্ত্র, একদলীয় শাসন জাতিকে বিভক্ত করেছে। আবার আমরা বহুদলীয় গণতন্ত্র মধ্যে ফিরে এসেছি, কিন্তু গত 15 বছর আবার সেই একই রাজনৈতিক দল আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে তার জাতিকে প্রচণ্ডভাবে বিভক্ত করেছে। তো যে বিভক্তি জাতিকে করে, যে ফ্যাসিবাদ জাতিকে বিভক্ত করে, মানে অব্যাহতভাবে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকা। কিন্তু বিগত একটা বছর আমরা লক্ষ্য করেছি যে ফ্যাসিবাদীর শিকার রাজনৈতিক দলগুলি সেই ঐক্যবদ্ধ জায়গায় থাকতে পারে নাই। এর ফলে যারা হচ্ছে যে অতীতের মতোই যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে এই অনৈক্য এবং ব্যাপারটা এমন জায়গায় দাঁড়িয়েছে, পরস্পরকে প্রচণ্ড এবং বাজে ভাষায় আক্রমণ করছে। এই যে বাজে ভাষা, এর ফলে যেটা হয়েছে, আপনাকে একটা জিনিস স্মরণ করায় দিই যে এবার এই ঘটনার আকস্মিকতায় আমাদের প্রতিবেশীর যারা এখানে গোয়েন্দা কাজগুলি করে তারা হয়তো কিছু, তাদের একটা সেটব্যাক হয়তো আপাতত হয়েছিল এবং অনেকেই ভেবেছিল তারা একদম নিঃশেষ, কিন্তু না, আমাদের এই যে বিভক্তির কারণে তারা এক বছরে আবার সক্রিয় হয়েছে এবং নানাভাবে তারা আত্মপ্রকাশ করার চেষ্টা করছে। এবং এই বিভক্তি আমি আশঙ্কা করি যে হয়তো ভবিষ্যতে আর একটা এই ফ্যাসিবাদী শাসন সামনে চলে আসতে পারে। স্বপ্নভঙ্গের মধ্যে দিয়ে আমরা বড় হচ্ছি এবং জানি না এখনকার শিশুরা কোন পর্যায়ে দাঁড়ায়। আপনি দেখবেন যে আমরা যখন বাংলাদেশের মানুষ অনেকে শঙ্কা ব্যক্ত করলেও যে আগামী নির্বাচন হবে কি হবে না, এরকম একটা শঙ্কা থাকলেও বাংলাদেশের মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা এই নির্বাচনে উৎসাহ উদ্দীপনা ইতিমধ্যে পরিলক্ষিত হচ্ছে। কিন্তু গত পরশু হঠাৎ করে নাগরিক অধিকার নেতাকর্মীদের উপর আক্রমণটা কিছুটা স্তম্ভিত করে দিয়েছে। মানে নতুন একটা বার্তা আমাদের সামনে চলে আসছে যে এটা তো এমন কোনো ঘটনা না যে এই ছেলেগুলি আক্রমণ করতে গিয়েছিল জাতীয় পার্টি, তাদের পার্টির সামনে ঘটনা ঘটছে। কেউ বলার চেষ্টা করছে যে তারা আক্রমণ করতে পারতো, এই আশঙ্কা থেকে ঘটনা। কিন্তু যেভাবে আক্রমণটা করা হয়েছে এবং
যে বিশেষ ইনস্টিটিউশন সদস্যরা এটা করেছে, এই ইনস্টিটিউশনের সদস্যরা যারা করেছে এদের কারণেই মূলত নতুন করে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে আগামীতে কি ঘটতে যাচ্ছে। কিন্তু আমরা জানি না আমাদের ডিপ স্টেট কী চিন্তাভাবনা করছে আগামী ইলেকশনকে কেন্দ্র করে। তারা যদি ভেবে থাকে যে এই ফ্যাসিবাদের অন্যতম সহযোগী জাতীয় পার্টির মাধ্যমে তারা আবার পরাজিত শক্তিগুলোকে পুনর্জাগরণ বা যেটাকে বলা হয় যে রিভাইভ করতে চান, আমার মনে হয় তখন সিচুয়েশনটা আবার নতুন করে এদেশে উত্তেজনার ছড়িয়ে যেতে পারে, এবং সেই আশঙ্কা কিন্তু ইতিমধ্যে অনেকেই করছে। ব্যারিস্টার সানি আব্দুল হক, আমরা সবাই জানি, যেটা এলাইনাস খানও বলছিলেন, যে জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী হিসেবে কাজ করেছে। আসলে সহযোগী নয়, তারাও একই ভূমিকায় ছিল। নুরুল হক নুরুর ঘটনাকে কেন্দ্র করে এই দলটিকে নিষিদ্ধের দাবি তীব্রতর হয়েছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কী ধরনের প্রভাব পড়তে পারে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু আলটিমেটলি কেউ কেউ বলছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারলেই গণতান্ত্রিক প্রক্রিয়া আরও সুগম হবে। আপনার মতামত কি? জাতীয় পার্টির আসলে আমরা যে প্রায়শই মিডিয়াতে বলুন বা আমাদের লোকমুখেও দোসর বা সহযোগী এমন একটা প্রকাশভঙ্গি আমরা শুনে থাকি বা দেখে থাকি। আসলে আমি ব্যক্তিগতভাবে এটাকে সহযোগী বা দোসর বলি না, আমি তাদেরকে আসলে ফ্যাসিস্ট বলি। কারণ আপনি যেই যুক্তি দিয়ে আপনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছেন, ঠিক সমান বৈশিষ্ট্য এবং চরিত্রের অধিকারী হচ্ছে জাতীয় পার্টি। এই জন্য আমি মনে করি যদি আপনি তাকে দোসর বলেন তাহলে আসলে এটা টোন ডাউন করা হয়, বরং তারা সরাসরি ফ্যাসিস্ট বলেই তাদেরকে বলা সমীচীন হবে। তো জাতীয় পার্টি কেন আসলে এখনো পর্যন্ত নিষিদ্ধ হলো না, যদিও আওয়ামী লীগের এবং ফ্যাসিস্ট আচরণের সকল বৈশিষ্ট্যের অধিকারী হওয়া সত্ত্বেও, সেটা একটা বিস্ময়কর ব্যাপার যে 5ই আগস্টের পরে আমার সহ আলোচক তার কথায় যেমনটা বলছিলেন যে আমাদের একটা স্বপ্ন জাগানিয়া শুরু হয়েছিল, যেটা ফিকে হতে হতে এখন একটা স্বপ্ন ভঙ্গের দ্বার প্রান্তে আমরা চলে এসেছি। তো এটা খুবই দুঃখজনক, কারণ আমরা যে অভূতপূর্ব গণ অভ্যুত্থান দেখেছি, আমরা যেরকম একটা বাংলাদেশ প্রাপ্তির আশা আমাদের বুকে দানা বেঁধেছিল, আমরা বোধহয় ওই জায়গাটা আর নাই। এখন আমরা একটা নতুন কি হয়েছে ভাবছি যে একটা নির্বাচনের মধ্য দিয়েই গেলেই বোধহয় আমাদের সব পরিত্রাণ ঘটবে। আসলে কি ব্যাপারটা কি তাই? নির্বাচন চাই আমরা, গণতান্ত্রিক প্রক্রিয়ার যে গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনই তো আমাদের সামনে একটা পদ্ধতি। কিন্তু একটা নির্বাচন আয়োজনকে কেন্দ্র করেই কি আসলে এই গণ অভ্যুত্থান হয়েছে? নির্বাচনের বিষয়ে এলাইনাস খান যেটা বলছিলেন সেটাও তো একটা বিষয়। এই নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দরভাবে যদি হতো বা হওয়ার একটা সম্ভাবনা থাকতো, তাহলে না একটা আশাবাদী হওয়া যেত। কিন্তু কিছু কিছু ঘটনা এমনভাবে ঘটছে যে সেই নির্বাচনটির মধ্যে লেভেল প্লেইং থাকবে কিনা, তারপরে সেটি সুষ্ঠু হবে কিনা, এই নিয়েও তো শঙ্কা দেখা দিয়েছে। জি, আপনি যথার্থই বলছেন। কারণ দেখুন, যে গণ অধিকার পরিষদের যে সভাপতি ভিপি নুরুল হক নূর, তাকে একটা আনপ্রভোক অ্যাটাক করা হয়েছে আর কি। কারণ যে অ্যাটাক করা হয়েছে তাকে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে তাকে যে আক্রমণ করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা, এটা আসলে তার অফিসের সামনেই তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ মুখর থাকবে তিনি। তো এটা তো নিঃসন্দেহে তিনি এই অভ্যুত্থান তথা গত 2018 সাল থেকে কোটা বিরোধী আন্দোলন থেকে এই পর্যন্ত সে তো ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা। তো এরকম একটা নতুন 5ই আগস্টের পরে একটা নতুন বাংলাদেশের যে আমরা স্বপ্ন দেখছিলাম, নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাবার যে স্বপ্ন দেখছিলাম, এরকম একটা সম্মুখ সারির জুলাই অভ্যুত্থানের যোদ্ধাকে নৃশংসভাবে পিটিয়ে রক্তাক্ত করে মরণাপন্ন অবস্থায় তিনি আইসিইউতে ভর্তি আছেন, এটা অবশ্যই আশঙ্কাজনক। দেখুন, লেভেল প্লেইং ফিল্ডের জন্য যারা আমাদেরকে প্রোটেকশন দেবে, যারা কার্যকরী ভূমিকা রাখবে, তাদের দ্বারাই যদি আপনি রক্তাক্ত হন এই বাংলাদেশে, তাহলে তো আসলে আপনি কিভাবে আশা করতে পারেন যে তাদের দ্বারা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে? এটা তো আসলে দুরূহ একটা ব্যাপার হয়ে যাবে। এই জন্য নির্বাচনকে আমরা এই গেল সপ্তাহে তো নির্বাচন কমিশন একটা রোডম্যাপ হাজির করেছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা খুব সাবধানতার সাথে আমরা সাধুবাদ জানিয়েছি, বা আমরা বোধ করেছি যে
একটা ট্রেডিশনালি যেভাবে সকল রাজনৈতিক দল এবং অংশীজনের সাথে আলাপ আলোচনা করে রোডম্যাপ দেওয়ার প্রয়োজন ছিল, তেমনটা আমরা আসলে খেয়াল করি নাই। তো নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে, রোডম্যাপ দেওয়ার সিদ্ধান্তকে আমরা যদিও দলীয়ভাবে স্বাগত জানিয়েছি, কিন্তু আমরা এটাকে ত্রুটিযুক্ত মনে করেছি এই জন্য যে আমরা যেহেতু একটা নতুন একটা বাংলাদেশের মধ্যে বাস করছি এবং এখানে কোনো 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 দলের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কোনো একটা রাজনৈতিক দল সরকার পরিচালনা করছে না, একটা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছে। এই জন্য সর্বোত্তম উপায় হতো যদি নির্বাচন কমিশন তথা সরকার সকল রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে পরামর্শ করেই একটা নির্বাচনী রোডম্যাপ দিতেন। দেখুন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখানে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কিন্তু এটার বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছে। এটা কেন ঘটেছে আসলে? এটা আপনি এটা যদি আপনি কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্টে নাও যান, গুণগত দিক যদি বিবেচনা নাও করেন, যেটা কি তারা উষ্মা প্রকাশ করছে এটা কি ঠিক হয়েছে না হয় নাই, ওইদিকে না গেলেও যদি সকলকে মিলে সমন্বিতভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি একটা রোডম্যাপ ঘোষণা করতো, তাহলে এটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হতো বলে আমি বোধ করি। এলাইন ওয়াস খান, একজন কলামিস্ট, লিখেছেন যে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, এটা আর কতকাল চলবে? আর এখন যে অবস্থা দেশে বিরাজমান সেটা হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার, সব দলের সরকার। এই নির্বাচনের প্রসঙ্গ ব্যারিস্টার সানি এনেছেন। এই নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না, দায়টা আসলে কার বেশি, সরকারের নাকি রাজনৈতিক দলগুলোর? আপনাকে একটা জিনিস বলি, 3টা শব্দ: সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ। যে কথাটা আমরা বলে থাকি যে নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হতে হবে। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে নির্বাচন সুষ্ঠু, অবাধ হয় কিন্তু নিরপেক্ষ হয় না। এই যে আওয়ামী লীগ যে ইলেকশন করছে অবাধ, আর কারো দরকার নাই, ওরাই নিজেরা করে ফেলছে। সুষ্ঠু অনেক ক্ষেত্রে নাও হইতে পারে, কিন্তু অবাধটা হতে থাকে যে কোনো পরিকল্পনার মাধ্যমে, কিন্তু নিরপেক্ষ হবে কিনা। এখন যেটা আমাদের রাজনীতিতে দীর্ঘ 54 বছরে ঘুরে ফিরে কিন্তু আমরা যে বিশেষ ইনস্টিটিউশনের কথা বলি, তারা একটা রোল কিন্তু সবসময় বাংলাদেশের পলিটিক্সে ছিল, আছে, এবং সেটা রাজনৈতিক দলগুলোর দুর্বলতার কারণেই ঘটে থাকে। এখন যেটাকে আমরা ডিপ স্টেট বলি, ডিপ স্টেট কি ভাবছে? কেউ যেমন কালকে আমাকে বলেছে যে এখানে একটা পরিকল্পনা আছে যে জাতীয় পার্টিকে আগামীতে অপোজিশন করে নিয়ে আসা। তা যদি আগেই যদি এটা হয়, অবাধ এবং সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য যে রক্ত আমরা দিলাম, সেটা তো হবে না। আগেই যদি একটা ফলাফলের ধারণা তৈরি হয়ে যায় যে অমুক অপোজিশন যাবে, অমুক সরকার গঠন করবে, যেটা অতীতে অনেকবার ঘটছে। সুতরাং আমরা গত 15 বছর তো তাই দেখেছি। তো এখন যেটা দাঁড়াচ্ছে যে তাহলে আমাদের এত ছেলের রক্ত মানে জীবন দেওয়ার পরে যে এখন যদি আমরা একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করি, তাহলে এর থেকে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। তো যেটা আমি মনে করি যে নেতাকর্মীদের উপর যে হামলার পরে আমার মনে হয় যদি রাজনৈতিক দলগুলি সত্যই যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে যেটা করা সম্ভব হবে তা আমি মনে করি না। কারণ এখানে রাজনৈতিক দলের রোল থাকা উচিত। আমরা দেখেছি অতীতে যেখানে যার শক্তি আছে সেই দখল করে ফেলেছে। দেখা গেল যে অন্য দলের যারা পুলিং এজেন্ট তাদেরকে বার করে দেওয়া হয়েছে। কিন্তু এই জিনিসগুলি তো এনশোর করবে আইন শৃঙ্খলা বাহিনী, যাতে বের করে না দিতে পারে। কিন্তু সামগ্রিকভাবে যদি আমাদের রাজনৈতিক দলগুলি যদি সহযোগী শক্তি হিসাবে আসে ইলেকশন কমিশনের সাথে, তাহলে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন সম্ভব, আদারই সম্ভব না। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ব্যারিস্টার সানি আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি, রয়েছেন সিনিয়র সাংবাদিক এলাই নওয়াজ খান। ব্যারিস্টার সানি, ঝুলে যাচ্ছে জুলাই জাতীয় সনদ, এই ধরনের শিরোনামে গতকাল একটি দৈনিক পত্রিকা খবর প্রকাশ করেছে। আসলে আমরা সবাই জানি অনেকটা ঝুলেই আছে। আমরা জানি না এর সমাধান কিভাবে হবে। প্রক্রিয়া অনেক দীর্ঘ হয়ে গিয়েছে, যার যার অবস্থান নিয়েছে। আপনারা এটাও জানেন নিশ্চয়ই যে জামাত ইসলাম ছাত্রী দলের সঙ্গে বৈঠক করেছে, তারপরে বিএনপির সাথে তাদের একটা অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, কিন্তু সেখানে কোনো সমাধান হয়নি। যেটা সবাই বলছেন যে জুলাই সনদ জাতীয় ঐক্যমত্য কমিশন সমাধানে পৌঁছতে পারবে বলে আশা করা যায় না। এটা রাজনৈতিক দলগুলি সদিচ্ছার উপর নির্ভর করবে, কিন্তু যারা যার যার অটল অবস্থানে রয়ে গিয়েছে। বিশেষ করে মৌলিক সংস্কারের ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। এবং আপনি জানেন, আমরা এই অনুষ্ঠানে বারবার এই কথাটা আলোচনা করছি যে কোনো চার্টারে নোট অফ ডিসেন্ট বলে কোনো শব্দ থাকে না, সেটা চার্টারে হয় না। এই যে ঝুলে যাওয়া, এটা তো নির্বাচনকে প্রভাবিত করতে পারে। অনেকে ঘোষণা দিয়েছেন যে এটা ছাড়া নির্বাচন তারা যাবেন না, ইত্যাদি ইত্যাদি। শেষ পর্যন্ত কি দাঁড়ালো বা কি দাঁড়াচ্ছে আপনার কাছে এই কারণে জানতে চাচ্ছি। আপনি ওই মিটিংয়ে অনেকবার গিয়েছেন। তো ঝুলে যাচ্ছে এই প্রশ্নটা আসলে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি প্রফেসর ডক্টর আলী রিয়াজ, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেছেন ঝুলে যাচ্ছে কিনা আমি জানি না, আমরা তো এটার উপরে কাজ করছি, বিশ্লেষণ আপনাদের। তো দেখুন, আপনি ঠিকই বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের যে যতগুলো মিটিং ছিল, আমি প্রত্যেকটা মিটিংয়েই ছিলাম এবং আমার দলকে আমি প্রতিনিধিত্ব করেছি। এখন সংকট দেখুন, কেন এই জুলাই জাতীয় সনদের পুরোপুরি বাস্তবায়নটা বিলম্বিত হচ্ছে বা হচ্ছে না কাঙ্ক্ষিত সময়ের ভিতরে। এর মৌলিক যে প্রধানতম সংকট, সেটা হচ্ছে যে রাজনৈতিক দল এবং অংশীজন যারা সেখানে অংশগ্রহণ করেছে, তাদের অবস্থান থেকে অনড় থাকা, এটা হচ্ছে মূল সংকট। দেখুন, জাতীয় ঐক্যমত্য কমিশনে যেসব রাজনৈতিক দল গেছে, প্রত্যেকটা রাজনৈতিক দলে তো নিজস্ব দর্শন আছে, নিজস্ব চিন্তা আছে, ভাবনা আছে, ফিলোসফি আছে। এই অভিযোগ তো উঠেছে যে সেখানে রাজনৈতিক দলগুলো দলীয়ভাবে বেশি চিন্তা করছে। জি, ওটাই বলছি আমি, যে প্রত্যেকটা রাজনৈতিক দলে আলাদা দর্শন থাকবে, ভাবনা থাকবে, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন রূপরেখা থাকবে। এটাই তো কাঙ্ক্ষিত, এবং এই জন্যই হরেক রকমের রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনে গেছেন, ওখানে আলোচনা করার জন্য কেন গেছেন? আপনার দলের অবস্থানকে বিশদভাবে বর্ণনা করার জন্য, যে আপনি একটা জাতীয় স্বার্থে একটা ঐক্যমত্য কিভাবে পৌঁছানো যায় সেই প্রয়াস চালানোর জন্য। যেমন আমার দলের কথা আমি বলতে পারি যে আমরা এই জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা একটা ব্রড ব্রাশ অ্যাপ্রোচ নিয়েছিলাম। আমরা একটা নমনীয় অ্যাপ্রোচ নিয়েছিলাম যে আমাদের অবশ্যই তো একটা দলীয় অবস্থান আছে, কিন্তু যতখানি পারা যায় রাষ্ট্রের সংস্কারকে, মৌলিক সংস্কারকে সামনে রেখে, রাষ্ট্রের কাঠামোগত যাতে পরিবর্তন সাধিত হয়, এটাকে সামনে রেখে আমরা একটা নমনীয় অ্যাপ্রোচ গ্রহণ করেছিলাম। যেমন একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে আমরা গোড়া থেকেই, যখন এই জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হওয়ার আগেই যে 6টি যে প্রধানতম সংস্কার কমিশন গঠিত হয়েছিল, সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন একটা অন্যতম। তো আমরা তো জাতীয় সংসদ ভবনের চত্বরে আমরা যে তাদের যে কার্যালয় আছে, ওখানে আমরা তো দফায় দফায় ওখানে গিয়ে বৈঠক করেছি, আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। এই যে সংকটটা তৈরি হচ্ছে, বেরোনোর উপায় কি? এটার বেরোনোর একমাত্র উপায় হচ্ছে রাজনৈতিক দলগুলোর তাদের যে অবস্থান, এই অনড় অবস্থান থেকে সরে এসে কিভাবে জাতীয় ঐক্যের স্বার্থে, জাতীয় যে রাষ্ট্রের স্বার্থে কিভাবে দল তাদের নমনীয় ভাব যে পোষণ করা, এটাই একমাত্র সমাধান। ব্যারিস্টার সানি, যদি কোনো কারণে না হয়, না হলে তো এটা খুব দুঃখজনক হবে, এটা খুবই দুঃখজনক হবে। দাঁড়াবে এটা পসিবিলিটি কয়েক ধরনের হতে পারে। একটা হতে পারে যে রাজনৈতিক দলগুলো যদি মৌলিক জায়গায় আমরা একমত হতে না পারি, যেমন ধরুন যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগ কমিটি, যেটা এনসিসি গোড়াতে নাম ছিল, এই জায়গাতে বিএনপির মেজর অবজেকশন আছে।
মিনিং বিএনপি আসলে যে যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছিল সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের, এখানে সবগুলোতে বিএনপি রাজি না। হ্যাঁ, বিএনপিরা খোলামেলায় বলেছে। এবং বিএনপি যিনি প্রতিনিধিত্ব করছিলেন স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ, তিনি ওখানে ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন ঐকমত্য কমিশনের ভিতরে, কিন্তু তিনি, আমরা তাকে বারংবার বলতে শুনেছি আর কি, যে আমি কিন্তু ফিজিক্যালি থাকলেও আমি কিন্তু এটা ফর্মালি অফিসিয়ালি নাই এখানে। তো মিনিং বিএনপির পক্ষ থেকে আসলে সিরিয়াস রিজার্ভেশন আছে। তো এরকম যদি অবস্থা হয়, কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলগুলো চেয়েছে যে রাষ্ট্রের কাঠামোগত একটা 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 পুনর্গঠন প্রয়োজন। তো এই জায়গাতে যদি আমরা একেবারেই অনড় থাকি নিজ নিজ জায়গা থেকে, তাহলে তো ঐক্যমত হবে না। তো এর একমাত্র সলিউশন হচ্ছে নিজের দলীয় অবস্থান থেকে সরে এসে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য প্রয়াস চালানো। আমরা ভেবেছি যে বাংলাদেশের যে যে রাজনৈতিক সংস্কৃতি, এটার বেশিরভাগ রাজনৈতিক দলের আসলে বয়ানটাই হাজির করে থাকে অন্য আরেকটা দলের বিরোধিতা করার সাপেক্ষে। এরকম একটা মতের অমিলের, একটা একমত না হওয়ার প্রবণতা রাজনৈতিক সংস্কৃতির ভেতর দিয়ে আমরা আসলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যদি করি, তাহলে এই যে উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষের মধ্যে যে পিং পং খেলা, এই খেলাটা বাংলাদেশে আসলে চূড়ান্ত ভয়াবহ আকার লাভ করবে। যেগুলো ম্যাচিউর ডেমোক্রেটিক নেশন আছে, ইনক্লুডিং ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট, সেখানেও কিন্তু হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্সের মধ্যে অনেক ডিসএগ্রিমেন্ট থাকে। তো এই জন্য আমরা বোধ করেছি যে আইডিয়া আকারে এটা যে বাইক্যামারাল পার্লামেন্টারি সিস্টেম, এটা ভালো হলেও, অনেক দেশে এটা ফাংশনিং হলেও, আমাদের দেশীয় সাংস্কৃতিক রাজনৈতিক সংস্কৃতির কারণে এটা খুব বেশি কম্প্যাটেবল নয়, এটা উপযোগী নয় বলে আমরা বোধ করেছি। কিন্তু আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে গিয়ে আমরা খেয়াল করেছি যে একটা বড় সংখ্যক রাজনৈতিক দল বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করতে চান। এই জন্য আমরা আমাদের দলীয় রিজার্ভেশন থাকা সত্ত্বেও আমরা একটা নমনীয় অ্যাপ্রোচ গ্রহণ করে আমরা একমত পোষণ করেছি। এলাইন আওয়াজ খান, আপনি নিশ্চয়ই সাধারণ মানুষের কাছ থেকে যে প্রশ্নটি ইদানিং পান, সেটি হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো? এবং আমরা গণমাধ্যম কর্মী হিসেবে প্রতিদিন মানুষের কাছে এই প্রশ্নটা পাই। তারা মনে করে আমরা এই প্রশ্নের জবাব জানি, আসলে আমরাও জানি না। অবস্থা এমন দাঁড়িয়েছে। বিশেষ করে নুরুল হক নূরের উপর হামলার পর এটি আরো বেশি দানা বাঁধছে গত দুদিনে। যদিও প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এর মানে সরকার থেকে বলতে হচ্ছে, বিশ্বাস করানোর জন্য জোর দিয়ে বলতে হচ্ছে অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ উনি বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচন কেউ রুখতে পারবে না। এর মানে রোখার কেউ আছে কিনা সেই প্রশ্নটা উঠতে পারে। অবশ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। এলাইন আওয়াজ খান, আসলে কি হচ্ছে? ওই যে আপনি যে প্রথম দিকে একটা কথা বললেন না, কোন পত্রিকায় নিউজ বেরিয়েছে যে সনদ ঝুলে জুলাই সনদ, আসলে জুলাই সনদ ঝুলে নাই, ঝুলে গেছে জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব যেহেতু ঝুলে গেছে, ওই বিপ্লবের সময় ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য যেটা ছিল, এটা যখন ডিস্ট্রয় হয়ে গিয়েছে, সেহেতু কোনো ইস্যুতে আর ঐক্যবদ্ধ সমাধান হচ্ছে না। এর ফলে এই সরকার পক্ষে নির্বাচন দিয়ে চলে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। নির্বাচনটাও হবে কিনা সেটাই তো বলছি, এই সরকারের পক্ষে নির্বাচনই একমাত্র মানে এই সরকারের পথ, আর অন্য কোনো পথ তাদের হাতে নাই। কারণ হলো যে তারা যে গোড়ার থেকে যে দৃঢ়তা দেখানো দরকার ছিল, সে দৃঢ়তা দেখায় নাই। কারণ এইখানে কোনো না কোনোভাবে যারা ছিলেন, তারা যারা আছেন সরকারে, তারা গোড়ার থেকেই কোনো না কোনো একটা কম্প্রোমাইজের জায়গা তারা কিন্তু রেখে দিয়েছে। আমরা দেখতে পাইনি তারা অনেক দৃঢ়তার সাথে সরকার চালিয়েছে, এরকমটা আমাদের কাছে আর মনে হয় নাই। যদিও ওনাদের কিছু সাফল্য আছে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, সেটা অন্য জিনিস। পররাষ্ট্রের ক্ষেত্রে কিছু সাফল্য আছে, সাফল্য একদম নাই তা না, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে যে দৃঢ়তার দরকার ছিল সেই দৃঢ়তা তারা প্রদর্শন করতে পারেন নাই। যদিও ইনরা কোনো রাজনৈতিক দল এনাদের নাই, ওনারা এই রাজনৈতিক দলগুলির উপর নির্ভরশীল ছিলেন। যেহেতু রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই, প্রত্যেকটা ক্ষেত্রে তাদের দ্বিমত আছে, এক জায়গায় হতে পারে নাই, সেহেতু এই সরকারের পক্ষে হয়তো অনেক কিছুতে এগিয়ে যাওয়া সম্ভব হয় নাই। তো আমি মনে করি যে এই সরকারের যে অবস্থা এখন, এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির যে বিভক্তির যে জায়গা তৈরি হয়েছে, সেক্ষেত্রে
ফার্দার নতুন করে কোনো ঐক্যবদ্ধ প্রয়াস আর সম্ভব হবে বলে আমি মনে করি না। কারণ আমরা অতীতের প্রচলিত রাজনৈতিক ধারায় চলে গেছি অলরেডি। এই যে প্রচুর এখন সবাই ধরে নিয়েছে যে আমরা আর সামনে মানসিকভাবে একটা প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে যে আমাদের পক্ষে আর বিপ্লবী কোনো কিছু করা সম্ভব না। সুতরাং প্রচলিত ধারায় চলে যে যারা স্টক হোল্ডার আছেন এইসব নিয়ে তারাও কিন্তু রেহাই পাওয়ার জন্য অস্থির হয়ে গেছেন যে এই পরিস্থিতিতে আর বেশি দিন। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচন কেউ চেষ্টা করতে পারে, কিন্তু এই সরকারের পক্ষে তার কোনোটাই ফাঁদে পা দেওয়া সম্ভব হবে না। তারা নির্বাচনের দিকে যাবে। ব্যারিস্টার সানি, আমাদের আলোচনায় কিছুটা হতাশার সুর সবার মধ্যেই, যে আসলে শঙ্কা উৎকণ্ঠা শুরুই করেছি আমরা সেটা দিয়ে, এবং আমাদের কিছু করার ছিল না, কারণ হলো পরিস্থিতি এরকমই। কিন্তু এই তরুণরা কি করবে এই প্রশ্ন সামনে এসেছে। আমরা দেখলাম গত শুক্রবার ঢাকা একটা সেমিনার হয়েছে, সেই সেমিনারে নানা ধরনের বক্তব্য উঠে আসছে। সেমিনারে একজন বক্তা, যিনি এই সরকারের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি একটা কথা বলেছেন যে 2024 সালের তরুণরা যে অভ্যুত্থানটা ঘটিয়েছে, এদেশের রাজনীতি আর পেছন ফেরার সুযোগ নেই, কারণ এই তরুণরা সেটা মানবে না। এই জায়গাটা আশার আলো। যদিও এলাইন নওয়াজ খান ঠিকই বলেছেন যে সব কিছু এখন পুরনো প্রচলিত ধারায় চলে যাচ্ছে রাজনীতিটা, কিন্তু যে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছিল, নতুন বাংলাদেশের কথা বলা হয়েছিল, সেখান থেকে অনেকেই চলে যাচ্ছে, কিন্তু তরুণরা সেটা যেতে দেবে কিনা এই প্রশ্ন উঠেছে। কি বলবেন? দেখুন, আমরা তো আশা করতে চাই, আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আপনি যেমনটা বলছিলেন যে আমরা এখন কিছুটা হতাশাগ্রস্ত, এর যৌক্তিকতা আছে। কারণ বাংলাদেশ আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান, এই যে পুরনো বন্দোবস্তে আবার ফিরে যাওয়া, আমরা প্রায়শই বলে, আমরা অনেকবার বলেছি নতুন বন্দোবস্ত, কিন্তু আমরা রেটরিক আকারে, বয়ান আকারে বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা খেয়াল করছি যে রাজনৈতিক দলগুলো নতুন বন্দোবস্তের কথা বললেও তাদের কার্যপদ্ধতি, কর্মকাণ্ড আসলে পুরনো বন্দোবস্তের মতোই রয়ে গেছে। ওই যে বলছিলাম, বাংলাদেশ ইজ ব্যাক টু স্কোয়ার ওয়ান, যেটা আমাদেরকে আসলে ফ্রাস্ট্রেট করছে, আমাদের হতাশাগ্রস্ত করছে। তো আমরা আশা করতে চাই, এখন আশা করার বোধহয় অভ্যুত্থান হাতছাড়া হয়ে গেছে। অভ্যুত্থানের যে স্বপ্ন ছিল ওটা ম্লান হয়ে গেছে। এখন একমাত্র বোধহয় আরেকটা স্বপ্ন, যদি আমি ওই যে পানিতে, মানে সাগরের মাঝেও খড়কুটো দেখলে ধরে বাঁচতে ইচ্ছে করে, আপনি যদি ওই জায়গায় মনস্তাত্ত্বিকভাবে আমি আমার নিজেকে দেখি, তাহলে এখন একটা বোধহয় উপায় আছে যে আগামী নির্বাচনে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমি চাই নির্বাচন হোক, একটা সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হোক। সেখানে যদি এদেশের যে তরুণ সমাজ, যাদেরকে আমরা প্রায়শই জেনজি বলে থাকি, তারা যদি একটা ভোটের বিপ্লব ঘটাতে পারে, রাজনৈতিক যে পছন্দের জায়গা থেকে যদি একটা বিপ্লব ঘটাতে পারে, আমি আশা করি যে তাদের একটা বড় একটা মেজর রোল থাকবে। তারা যদি তাদেরকে বেছে নেয় যে নতুন বাংলাদেশ পুনর্গঠনের জন্য, নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করবার জন্য তারা যদি প্রপার রাজনৈতিক দলকে বেছে নেয়, তাহলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বা নতুন বন্দোবস্তের কথা বলছি, এটা সম্ভব। এলাইন নওয়াজ খান, এই জেনজি তরুণ এবং পেছনে আছে আলফা জেনজি, এদের দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা একেবারেই আলাদা, এবং এদের উপর যে ভরসার কথাটা বলছেন, শুধু ভোটের রাজনীতি নয়, যেটা সানি বলছিলেন যে ভোটে তারা পরিবর্তন আনতে পারে, শুধু ভোটে নয়, নতুন বয়ান তৈরিতে এই তরুণদেরকে উপেক্ষা করা সম্ভব সামনের দিনগুলোতে? তরুণরা তো দু একজন না, তারা লক্ষ লক্ষ, কোটি কোটি। এবং আমার যেটা মনে হয় যে আমাদের যে 18 কোটি মানুষের মনে হয় এখন 35 থেকে নিচেই যে জনগোষ্ঠী, তাদের সংখ্যা মনে হয় যে প্রায় 50% কিংবা তার থেকে বেশি, একটু বেশি। তারপর এদের সাথে আছে আমাদের শুধু এই তরুণ, শুধু ছাত্রছাত্রী বা এরা না, এদের সাথে তাদের মায়েরা আছে, তাদের সংখ্যা কিন্তু বিশাল। ওইভাবে যদি আমি হিসাব করি, এদেরকে উপেক্ষা করে আগামীতে কোনো রাষ্ট্রকে গঠনের চিন্তা করা একটা অবান্তর একটা ব্যাপার হবে। পৃথিবীতে এই রাজনৈতিক বোকামি করে অনেকে কিন্তু খেসারত দিয়েছে। আজকে যদি
শেখ হাসিনার কথা বলা হোক, ওনার যে রাজনৈতিক উত্তরাধিকার হিসাবে আসছিলেন, তিনি যদি সত্যিকারের ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে চলতেন তাহলে কিন্তু এইরকম অবস্থা তার করতে হতো না। কিন্তু সম্ভবত তিনি রাজনৈতিক বোকামির থেকেই ফ্যাসিস্ট হয়ে উঠছিলেন কিংবা প্রতিশোধ নেওয়ার জন্য হয়েছিলেন। এই যে ক্ষমতায় যাওয়া এবং থাকার যে উগ্র বাসনা, তা যে কোনো পদ্ধতিতে যাওয়া, সেটা হলো আমাদের মূল প্রবলেম হয়ে গেছে। আমি মনে করেন যে একটা ভূকম্পন হয়েছিল আমাদের ইয়েতে, কি বলে যে জুলাই একটা ভূকম্পন হয়েছিল। যদি এদেরকে অবজ্ঞা করা হয় তাহলে একটা ডিজাস্ট্রাস হবে, ভূমিকম্প হবে এই বাংলাদেশে। এবং সে ব্যাপারে যারা সিনিয়র সিটিজেন আছেন কিংবা রাজনীতি যারা নিজেদেরকে মনে করেন যে তারা অনেক বেশি অভিজ্ঞ, তাদেরকে এই তরুণদের মানসিকতাকে একটু রিড করতে হবে। যদি রিড করতে ব্যর্থ হয়, পুরানো কৌশল হিসাবে যদি তারা আবার চলতে চেষ্টা করে, আলটিমেটলি বাংলাদেশের একটা বড় ধরনের বিপর্যয় সামনে নেমে আসবে। কারণ এই ছেলেরা কিন্তু ওই পুরানো লোকদের মতো না, কারণ এরা কিন্তু পৃথিবীর অনেক কিছু জানে, পৃথিবীর ঘটনা প্রবন্ধ নখদর্পণে। এটা ভাবার কোনো কারণ নাই। এই যে অনেকে দেখি যে তুচ্ছ তাচ্ছল্য করে বলতে চেষ্টা করে যে এই ছেলেরা কি বলে এটাকে, এই বালকরা এটা করছে। হ্যাঁ, বালকরাই তো সারা পৃথিবীতে বালকরাই। এবং আমাদের ইসলামের ইতিহাসে যত বড় বড় হিরোদের আমরা জানি, যে স্পেন বিজয় করছিলেন, ওনার নাম হলো কি তারিক। হ্যাঁ, ওনার বয়স 24, তখন 24 ছিল, 24 কি 25 ছিল। ইভেন আপনার যারা নেপোলিয়নের মতো লোক, 40-এর মধ্যে সে পৃথিবী যুদ্ধ শেষ করে ফেলাইছে, 42 বছরে সে মারা গেছে, এরকম একটা ঘটনা আছে। সুতরাং আমরা যেটা মনে করি যে এই তরুণ সমাজকে আমাদের পুরনো যে রাজনৈতিক নেতারা যেভাবে অবজ্ঞা করতে চেষ্টা করছে, তারা বোকামি করছে। এবং আমি মনে করি ইনফিনিটি কমপ্লেক্স থেকে এটা ফিউডালিজম, কিন্তু আপনার প্রচুর সম্পদ আছে তা না, এটা হলো মানসিকতার ব্যাপার। একটা লোক সম্পদের লোকও তার ফিউডাল কালচারে বড় হতে পারে। আপনি বোধহয় সঠিকই বলেছেন। এই কারণে আমরা দেখলাম যে জুলাই যোদ্ধাদের, এই তরুণদের কারো ব্যাপারে কিছু কিছু রাজনীতিবিদ যে ধরনের কথা বলেছেন, একেবারে এই চিন্তা থেকে। কারণ আমি এই কথাটা এই কারণেই বলছি যে আমি এই ছেলেপেলেদেরকে আমি যখন দেখি যে ক্লাস, আপনি জানেন যে অতীতে কিন্তু কোনো ছাত্র মুভমেন্ট বলেন, যাই বলেন না কেন, স্কুল পর্যন্ত কিন্তু এটাকে হয় নাই, এভাবে রিয়াক্ট করে নাই। আমি তো দেখেছি জুলাইয়ের সময় প্রত্যেকটা স্কুলের ছেলের রাস্তায় নেমে গেছে, কিভাবে রাস্তায় নেমেছে। সুতরাং এটা কিন্তু একটা অংশ না, বিশ্ববিদ্যালয় কিংবা বড় বড় কলেজের একটা অংশ না। একটা বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে স্কুলের প্রাইমারি লেভেলের ছেলেবেলে পর্যন্ত এই জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত। তাদের যে মানসিকতাটা তৈরি হয়েছে, এদেরকে হঠাৎ করে আপনি কতিপয় লোক যারা রাজনীতির সঙ্গে পুরনো লোক জড়িত বলে ফেললেন যে এরা কারা, এই যেভাবে যে ভাষায় পলিটিশিয়ানরা কথা বলছেন এবং কাউকে খুব কি ফকিনি টাইপের শব্দ ব্যবহার করছেন, এটা তো কোনো রাজনৈতিক ভাষা হইতে পারে না। তার মানে এই তরুণদের মোকাবেলা করার ক্ষমতা তাদের নাই, যে কারণে তারা এই বাজে শব্দ, আপনি জানেন যে মানুষ যুক্তি হারালে গালি দেয়, গালি হারালে মারামারি করে। সুতরাং এই তরুণদের অবজ্ঞার সুযোগ নেই, তারাই সংখ্যায় বেশি। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন ব্যারিস্টার সানি আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি, রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এলাই নওয়াজ খান। ব্যারিস্টার সানি, শুক্রবার একটি সেমিনার হয়েছে ঢাকাতে, 2 দিন ব্যাপী ছিল। সেখানে 2জন ভারতীয় যোগ দিয়েছিলেন। একজন হলেন অধ্যাপক শ্রী রাধা দত্ত, আমরা তাকে চিনি, তিনি বিজেপির লোক হিসেবেই পরিচিত। আরেকজন হলেন ভারতের গদি মিডিয়ার বাইরে অত্যন্ত জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য ওয়ারের প্রতিষ্ঠাতা সম্পাদক
সিদ্ধার্থ বারাদা রাজন। শ্রী রাধা দত্ত তার বক্তৃতা বলেছেন যে ভারত বাংলাদেশের সম্পর্কটা এখন স্লিপ মোডে রয়েছে, এবং তিনি স্পষ্টই বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারত এখন আর কোনো আলোচনা করবে না, তার নির্বাচনের পরে একটা কিছু করবে। আমরা যেটা অনেকদিন ধরে শুনে আসছি, বিজেপির দৃষ্টিভঙ্গি তিনি প্রকাশ করেছেন। এর মানে হলো যে তারা আসলে এই বিপ্লবটাই মানতে চান না। যদি তাই মানতেন তাহলে প্রফেসর ইউনূসের সঙ্গে তারা আলোচনার একটা সম্পর্ক তৈরি করতে পারতেন। কি বলবেন? বাংলাদেশ ভারতের যে সম্পর্কের একটা শীতল ভাব তৈরি হয়েছে, বিশেষ করে 5ই আগস্টের পরে, এর মৌলিক সংকটটা হচ্ছে যে ভারত বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে রাষ্ট্র আকারে দেখে নাই। ভারত শুরু থেকেই আওয়ামী লীগের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখেছে। যখন আওয়ামী লীগ যখন সিন থেকে সরে গেছে, তখন মনে হচ্ছে আসলে বাংলাদেশই বোধহয় আর নাই, এরকম। এটা ভারতের একটা এটা ডিফেক্টিভ ফরেন পলিসি আমি বলবো, একটা ডিজাস্টার্স ফরেন পলিসি। দেখুন, আমরা শুধু বাংলাদেশ নয়, ভারতের যেগুলো নেইবারিং কান্ট্রিজ আছে, হ্যাঁ, এখানে শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান তো আছেই, আফগানিস্তান, কোন দেশটার সাথে ভারতের খুব উষ্ণ ভাব সম্পর্ক? কোনো দেশেই নাই। আমরা 5ই আগস্টের পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সম্পর্কের যে শীতল, ভারতের পক্ষ থেকেই তারা তো তাদের কনসুলার অফিস গুটিয়ে সার্ভিস বন্ধ করে দিয়ে, অ্যাজ ইফ আওয়ামী লীগের অফিস যেভাবে বন্ধ হয়ে গেছে, বাংলাদেশে ভারতের কূটনৈতিক অফিস ওভাবে বন্ধ করেছে। এর কারণ হচ্ছে যে ওই যে আওয়ামী লীগের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখা। তো যদি আপনি এই শুধু বাংলাদেশ না, ইভেন আপনি শুধু মুসলমানিত্বের জায়গায় না, পাকিস্তান বাংলাদেশের সাথে হয়তো জাতিগত বা বিশ্বাসের জায়গায় হয়তো ভারতের, আপনি দেখুন খোদ নেপালের সাথেও তো, নেপাল তো হিন্দু মেজরিটি রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র বলতে পারেন, তো তাদের সাথেও তো ভারতের সম্পর্ক ভালো নয়। হ্যাঁ, তো কারোর সাথেই ভালো নয় সম্পর্ক, তারপরে ইউ মাস্ট হ্যাভ এ প্রবলেম, আপনার নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তো ভারতের এই ফরেন পলিসি, যদিও আমার এই অ্যাডভাইসটা হয়তো খুব আনসলিসিটেড হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও দিতে চাই যে ভারতের ফরেন পলিসির একটা মেজর হোলসেল রিশফল করা দরকার, তাদের একটা রিভিজিট করা দরকার, রিভিউ করা দরকার, যে তাদের কোথাও একটা ডিফেক্ট আছে। ভারতের ফরেন পলিসিতে আপনি খেয়াল করে দেখেন, এই বাংলাদেশকে ঘিরে ভারতের বা নেইবারিং কান্ট্রিগুলোকে দেখেন, ভারতের হয়তো একটা সাকসেসফুল একটা আছে, সেটা হলো যে আপনার 71-এ পাকিস্তানকে স্প্লিট করা। এই জায়গায় তাছাড়া বাংলাদেশকে ঘিরে ভারতের আর কোনো মেজর তো কোনো ফরেন পলিসির সাফল্যের জায়গা আমি ব্যক্তিগতভাবে দেখতে পাই না। তো এই জন্য যে আমার ভারতের যে মন খারাপ ভাব, হ্যাঁ, মন খারাপ করে বসে আছে, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এবং বাংলাদেশ তো প্রস্তুত আছে, ভৌগোলিক বিবেচনায় তো আসলে ভারতকে আমি আর তো অন্য জায়গায় স্থানান্তর করতে পারবো না। তো আমার তার সাথে যে আমার যে মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্সের উপর ভিত্তি করে যে ফ্রেন্ডশিপ গড়ে উঠবে। আরেকটা জিনিস আমাদেরকে ছোটবেলা থেকে ভুল শিখিয়েছে, সেটা হচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্র। দেখুন, বর্ডার শেয়ার করে রাষ্ট্র কখনো বন্ধু হয় না। বাই ডিফল্ট পজিশন হচ্ছে আপনি আবার বন্ধু হবেন না। বন্ধু হবেন কিনা এটা কন্ডিশনালি, যদি আপনি আপনার মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স দিয়ে আমাকে কনফিডেন্সে আনতে পারেন, আমার সাথে ফ্রেন্ডশিপ করতে পারেন, তাহলে এটা সম্ভব। তো এই জন্য আমরা মনে করছি যে সম্পর্কের উষ্ণায়নের জন্য, সম্পর্কের স্বাভাবিক গতির জন্য দুই পক্ষ থেকেই উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ এটার জন্য প্রস্তুত আছে বলে আমি মনে করি। এলাই নওয়াজ খান, ওই সেমিনারে দ্য ওয়ারের প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ বারাদা রাজন কিছু কথা প্রকাশ করে দিয়েছেন, যেটা আলোচনা হচ্ছিল, কিন্তু এই ভারতীয় একজন সাংবাদিকের মুখে আমরা এইভাবে স্পষ্টভাবে শুনলাম। তিনি বলেছেন যে নিজের পররাষ্ট্রনীতির ব্যর্থতা ও বিতর্ক এড়িয়ে যাওয়ার জন্য বাংলাদেশের জুলাই বিপ্লবকে ষড়যন্ত্র হিসাবে চিত্রিত করা মোদী সরকারের জন্য সুবিধাজনক ছিল। মানে একটা ষড়যন্ত্র, যেটা আওয়ামী লীগ বলে, ভারত সরকার বলেছে। জুলাই বিপ্লবের প্রথম সপ্তাহে ভারত সরকার চুপচাপ ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াতে দিয়েছিল। সিদ্ধার্থ বারাদা রাজন আরও জানাচ্ছেন যে হাসিনাকে টিকিয়ে রাখতে ভারত সর্বোচ্চ চেষ্টা করেছে। তিনি এটাও বলেছেন যে শেখ হাসিনা ভারতের জন্য সবচেয়ে ভরসার জায়গা। বিনিময়ে শেখ হাসিনা অর্থনৈতিক সুবিধা দিয়েছেন নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ কিছু শিল্পপতিকে, যেমন আদানি গ্রুপ। তিনি আরও বলেছেন যে এমনভাবে গুজব ছড়ানো হলো যে ভারতের মূলধারা সংবাদ মাধ্যমেও এই গুজব চলে গেল। জুলাই বিপ্লবকে হিন্দু বিরোধী ষড়যন্ত্র হিসেবে তুলে ধরার মধ্যে দিয়ে বিশেষ রাজনৈতিক বার্তা দিতে চেয়েছিল মোদী সরকার।
কেউ বললো পাকিস্তান করেছে, কেউ বললো আমেরিকার ডিপ স্টেট করেছে, তাদের আবার কেউ কেউ বলেছে জামাত ইসলাম করেছে। মোদী সরকার ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ানোর বিষয়গুলো চালু রাখতে দিয়েছে, কারণ মোদী এটা করতে দিয়েছে তার পররাষ্ট্রনীতির ব্যর্থতা থেকে ভারতীয়দের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য। এই যে সিদ্ধার্থ বারাদারাজন যে কথাগুলো বলেছেন, যেহেতু উনি একজন সিনিয়র সাংবাদিক, এই প্রথম সম্ভবত কোনো ভারতীয় কাছ থেকে আমরা আসল চিত্রটি পেলাম, কি বলবেন? প্রথমত হলো যে তার এই বক্তব্য এখানকার সুশীলদের বিব্রত করেছে, এবং এই সুশীলদের বিব্রত করেছে। দ্বিতীয় হলো যে ভারত সবসময় ভারত আওয়ামী লীগ বাংলাদেশকে একটা পরিপূরক হিসাবে দেখার চেষ্টা করেছে, এবং বাংলাদেশের অন্যান্য রাষ্ট্রের অন্যান্য প্রতিবেশীর সাথে তার সম্পর্ক মানে অত্যন্ত খারাপ হওয়ার কারণে সে হাসিনার মাধ্যমে বাংলাদেশের উপর সবচেয়ে বড় বাজিতে রয়েছিল। কিন্তু এই ধরনের জুলাই বিপ্লবের ফলে এটা যখন তারা উৎখাত হয়ে গেছে, ভারতীয় জনগণকে বোঝানোর জন্য ষড়যন্ত্র নামক শব্দটা সে করেছে, যে জনগণকে করে যে এটা ষড়যন্ত্র হয়েছে। তারপরে ষড়যন্ত্র কারা করলো সেটা অন্য জিনিস। ষড়যন্ত্র কথাটা বলে ভারতীয় জনগণের চাপ থেকে নিজেকে রক্ষা করতে চেষ্টা করেছে, এটা হলো বিজেপি। আর একটা হলো যে আপনি দেখেন যে ভারতের প্রতিবেশী রাষ্ট্র হলো 8টার সাথে তার সম্পর্ক খারাপ, অথচ চীনের প্রতিবেশী 14টি, এমনকি 14টির একটার সঙ্গে তারা যুদ্ধ করেছে 79-এ, ভিয়েতনামের সাথে তাদের একটা মারাত্মক যুদ্ধ হয়েছিল। তারপরেও কিন্তু ওরা কিন্তু সেই ভিয়েতনামের সাথে সম্পর্ক উন্নয়ন করেছে, এবং তার বিশাল ব্যবসা এখন ভিয়েতনামের সাথে। চায়না কিন্তু অনেক বড় দেশ হওয়া সত্ত্বেও, তার সামরিক এবং অর্থনৈতিক শক্তি ব্যাপক হওয়া সত্ত্বেও, সে কিন্তু প্রতিবেশীর সাথে একটা চমৎকার সম্পর্ক, 14টা দেশের সঙ্গে চমৎকার সম্পর্ক বজায় রাখতে পারছে। কিন্তু এই যে একটি দেশ ভারত, যার প্রতিবেশীর সাথে ঐতিহাসিক একটা সম্পর্ক আছে জনগণের মধ্যে, সাংস্কৃতিক একটা সম্পর্ক আছে ঐতিহাসিকভাবে, এতগুলি কমন থাকা সত্ত্বেও তার এই হেজিমনিস্টিক দৃষ্টিভঙ্গির কারণে সে কিন্তু প্রতিবেশীর সাথে সম্পর্কটা রাখতে পারে নাই, এবং রাখতে না পেরে এখন তারা নানা রকম কথাবার্তা বলে এটা, এবং এই যে এই সরকারের ফলেই তো তার প্রিয় দলগুলি ক্ষমতার থেকে চলে গেছে, এই কারণেই তারা এটাকে করতে চাচ্ছে। তবে যেটাই যে ওয়ারের যে সম্পাদক যে কথাটা বলেছেন, এটা হলো অত্যন্ত বাস্তব, এবং এই যে এটা এতভাবে বাজিটা ধরেছিল হাসিনার উপরে, মানে কল্পনাতীত বাজি। তারা মনে করছে যে এইটা সে চিরকাল ক্ষমতায় থাকবে, এই থেকে নড়ানোর জন্য ক্ষমতা কারো নাই। কিন্তু নিয়তি তো একটা ব্যাপার আছে, নিয়তির অবধারিত সিদ্ধান্ত তাকে ক্ষমতাচ্যুত করে ফেলেছে। এখন ষড়যন্ত্র বলে পাওয়ার সুযোগ নেই। তো আমার কাছে যেটা মজা লাগছে সেটা হচ্ছে যে এইখানে যারা মানে বিশাল একটা কী বলে অলিক শক্তি হিসেবে ভারতকে দেখতো, এবং যারা মনে করতো যে ভারত মানেই হলো পৃথিবীর অর্ধেক বিজয় করে ফেলাবে, এরকম একটা কল্পনা করত, তাদের জন্য কিন্তু এটা একটা বড় ধরনের হয়েছে এর বক্তব্যটা। এখানে সুশীল যারা এবং যারা নানা রকম কথা বলে থাকে, এই কথাগুলো তাদের স্বপ্নভঙ্গ করছে সে, তারা নানাভাবে যেটা বলতে যাচ্ছিল। এবং এই ভদ্রলোককে আমি অনেক সময় করি, ওয়ারের অনেক অ্যানালিসিস দেখি, এবং অনেক সময় খুব চমৎকারভাবে তারা করে আর কি, অ্যানালিসিসগুলি করে। আমি সর্বশেষ যে কথাটা বলবো যে ভারত তার প্রতিবেশী দেশগুলিকে তার উন্নয়নের পার্টনার হিসাবে না দেখে তাকে একটা তাদের অনুগত রাষ্ট্র হিসেবে দেখার চেষ্টা, এই চেষ্টাটা মূলত নেহরু সাহেবের ডিসকভারি অফ ইন্ডিয়াতে তিনি এটা করেছেন, যে করেছেন, এবং তিনি তার ডিসকভারি ইন্ডিয়ার মূল বক্তব্য হচ্ছে যে ভারতের আশেপাশের ছোট ছোট দেশগুলির সাংস্কৃতিক স্বাধীনতা থাকতে পারে, কিন্তু কোনো রাজনৈতিক স্বাধীনতা থাকতে পারে না। এই যে বয়ানটা, এটাই কিন্তু আজ পর্যন্ত এই বিজেপি যতই কংগ্রেস নেহরুর সমালোচনা করে, কিন্তু এই ক্ষেত্রে তারা এই বয়ানটা কিন্তু ঠিক মতন তারা কিন্তু পালন করছে। কিন্তু দুঃখজনক হলো এই বয়ান কোনো কাজে লাগে না এবং লাগবে না। কারণ হলো যে মানে আপনি সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমাদের দেশে সে অনেক লোক পেয়েছে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু হিন্দু রাষ্ট্র কিছুদিন আগেও সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ছিল নেপাল, যদিও এখন একটা প্রজাতন্ত্র হিসাবে একটা কনস্টিটিউশন হয়েছে। সুতরাং এই ব্যর্থতা পরিপূর্ণভাবে ভারতের ব্যর্থতা,
প্রতিবেশ সম্পর্ক রাখা। এর জন্যে আমরা কেউ দায়ী না। আমরাই ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, কিন্তু ভারত চায় না। আমাদের কিছু করার নেই। না রাখলে কোনো অসুবিধাও তো হচ্ছে না নাকি? হচ্ছে না। তবে হ্যাঁ, যেহেতু একটা বড় প্রতিবেশী, তার সাথে আমার সম্পর্ক থাকাটা ভালো ছিল, কিন্তু তারা সে সম্পর্ক রাখতে চায় না। আমাদের তো কিছু করার নেই। আমাদের সমুদ্র আছে, ছোট্ট দেশ হলে আপনি মনে করেন বাংলাদেশের 2টা পোর্ট আছে, বহু ল্যান্ডলক কান্ট্রি পৃথিবীতে আছে। বাংলাদেশ অত্যন্ত সৌভাগ্য যে আমরা ছোট্ট একটা দেশ হলেও এইরকম আমার পোর্ট আছে যেটা কোথাও নাই। সুতরাং আমার তো অক্কা করার কিছু নাই। রাইট, আমরা তো নিজেদের স্বাধীনভাবে চলার সক্ষমতা আছে। নিঃসন্দেহে। হ্যাঁ, যেটা ভেবে থাকে অনেকে যে বিরাট কান্ট্রি বাংলাদেশ দখল করে নেবে, বাংলাদেশ সেই জায়গায় নাই এখন, এটা মনে রাখতে হবে। এলাইন আওয়াজ খান এবং ব্যারিস্টার সানি আব্দুল হক, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।